প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, মহানগরী জুড়ে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগ চরমে, চট্টগ্রামে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনী রোডম্যাপে ইসি, সব দল অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করা হচ্ছে সিইসি। মানব জমিন, প্রশ্নবিদ্ধ বেসরকারি মেডিকেল শিক্ষা ব্যবস্থা। আমাদের সময়, হাসপাতালের অর্থ লোপাট। সকালের খবর, মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত 1, আহত 2, গাফিলতিতেই এই দুর্ঘটনা। যায় দিন, গ্রাহকের টাকা খোয়া গেলে ক্ষতিপূরণ দেবে ব্যাংক। মানবকণ্ঠ, দলভিত্তিক নির্বাচন সুষ্ঠু করবেন দলীয় কর্মীরা, চ্যালেঞ্জে পড়ছে ইসি, রাস্তা ফেরানোর চ্যালেঞ্জ। আলোকিত বাংলাদেশ, 7 বছরে 23 উদ্যোগ, স্থিতিশীলতা ফিরছে পুঁজিবাজারে। দৈনিক ইনকিলাব, প্রশ্নপত্র ফাঁসে শিক্ষক জড়িত, ভাঙছে শিক্ষার মেরুদণ্ড। ভোরের কাগজ, নিবন্ধন বাতিলের ঝুঁকি বিএনপি সহ 21 দলের। আমাদের অর্থনীতি, বিজিএমই এর সর্বশেষ চেষ্টা, রাষ্ট্রপতির কাছে তদবিরের পরিকল্পনা। এ মাসেই উত্তরায় 6 বিঘা জায়গা পাচ্ছে বিজিএমইএ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, চায়না ফান্ডেড প্রজেক্টস, গভর্নমেন্ট অপটস ফর লিমিটেড টেন্ডারিং প্রসেস। দ্য বাংলাদেশ টুডে, IGP finds no IS link with cafe attack. Our time, police boss refutes IS existence in Bangladesh. তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারের গার্ডার ধসে একজনের মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার খবর। আমরা জানি যে এরকম উন্নয়ন কাজের সময় এরকম প্রাণহানির ঘটনা আগেও ঘটেছে। এর আগে চট্টগ্রামে বহদ্দারহাটে ঘটেছিল, তার অনেক আগে সায়েন্স ল্যাবরেটরির যে লোহার পারাপারটা আছে ওটা ভেঙে পড়ছিল, স্টিলটা। এটা আমাদের দেশের যে ব্যবস্থা, সেফটি নিয়ে আমরা যে কথা বলি, নিরাপত্তা ব্যবস্থা, এটার অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে এরকম ঘটে থাকে এবং এটাও ঘটেছে। তাই সৌভাগ্যের ব্যাপার এটা হলো যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন মারা গেছেন, কয়েকজন আহত হচ্ছেন। আর সৌভাগ্যের ব্যাপারটা হলো যে এটা গভীর রাতে হয়েছে, রাত 2:30টায়। যদি দিনের বেলা হতো তাহলে হয়তো আরো বেশি প্রাণহানি হতে পারত। এখানে যতদূর জানা গেছে যে ট্রেনের তার ছিঁড়ে গার্ডার পড়ে গেছে, অথবা গার্ডারটা ঠিকমতো বসাতে গিয়ে পড়ে গেছে। তো এইসব বিষয়ে আমাদের মনে হয় আরো বেশি নিরাপত্তা সচেতন হওয়া দরকার। এমনিতে দালান ভাঙার সময় বা অনেক উপরের দালান রং করার সময়, বড় বড় বিল্ডিং এ কাজ করার সময় প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে। কিছু কিছু খবর আসে পত্রিকায় বা মিডিয়াতে, কিছু কিছু আসে না, ঢাকা পড়ে যায়। এর মূল কারণ হচ্ছে যে আমাদের যারা কাজটা করেন, কন্ট্রাক্টর, এবং যারা সুপারভাইজ করেন, যারা প্রকৌশলী আছেন, যে সংস্থার সুপারভিশনে কাজটা হয়, তাদের দুর্বলতা এবং তারা নিরাপত্তা ব্যবস্থাটা গুরুত্ব দেন না। আসলে সব মৃত্যুই খুব দুঃখজনক এবং একটি মৃত্যু কিন্তু একটি পরিবারকে ধ্বংস করে দেয়। যিনি মারা গেছেন তার উপর হয়তো পুরো পরিবারটাই নির্ভরশীল ছিল বা কয়েকটি পরিবার নির্ভরশীল ছিল। তো এই ক্ষেত্রে এরকম মৃত্যু কখনোই কাম্য নয়। তো আমাদের প্রত্যাশা থাকবে যে যারা এই কাজগুলো করেন, ঠিকাদার, এবং যারা কাজগুলো তদারক করেন, সংস্থা বা প্রকৌশলীরা, তারা এই ব্যাপারে আরো যত্নবান হবেন। এরকম কাজ চলার সময়, নির্মাণ কাজ, উন্নয়ন কাজ চলার সময় এই যে নিরাপত্তাহীনতা, যেখানে স্লোগান লেখা থাকে নিরাপত্তাই প্রথম বা সেফটি ফার্স্ট, তারপরে আমরা দেখি প্রাণহানির ঘটনা। আমরা দেখেছি খোলা পাইপে পড়ে শিশুর মৃত্যু, ম্যানহোলে পড়ে মানুষের মৃত্যু, অনেক ঘটনা আমরা এরকম দেখি। তারপর আমরা এরকম টকশোতে আলোচনা করি, সংবাদপত্রে সংবাদ হয়, তখন মনে হয় যে ঠিকঠাক হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আমরা পুনরাবৃত্তি দেখি। এই যে পুনরাবৃত্তিটি দেখি, এটি কেন দেখি এবং এটি বন্ধ করার জন্য আপনি কি বলবেন? আসলে পুনরাবৃত্তি এই জন্য দেখি যে আমাদের দেশে যে আইনের শাসনটা থাকা দরকার ছিল, আমরা আজকে একটা বিশেষ ক্ষেত্রে আলোচনা করছি যে এই যে এখানে যে দুর্বলতা বা এখানে যে অমনোযোগিতা কিংবা নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে না নেওয়া, এর কারণে যদি তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো যারা কাজ করছেন, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, সুপারভাইজ করতেন, তারা আরো সাবধান হতেন।
আর আমাদের দেশে আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের শ্রমিকরা যখন কাজ করেন তাদের যে প্রপার ট্রেনিং প্রশিক্ষণ না থাকার কারণে তারা হয়তো যেটুক নিরাপত্তা তাদের নেওয়ার জন্য বলা হয় বা নিরাপত্তা ব্যবস্থা যেটুক থাকে সেটুকু তারা নেন না। ধরেন একদম উপরের বিল্ডিংয়ে একজন বেল্ট পরে নিচে বেঁধে কাজ করার কথা, হয়তো শ্রমিক ভাই মনে করছেন যে বেল্টটা না বাঁধলেও উনি করে ফেলতে পারবেন, তো এরকম কারণেও ঘটে। কিন্তু সেখানে তার দোষ না, যিনি দায়িত্বে আছেন তাকে দেখতে হবে যে বেল্ট না পড়লে তাকে কাজ করতে দেওয়া হবে না। তো ওই জায়গাটা মনে হয় আরো গুরুত্ব দিতে হবে, শুধু আলোচনা করে এটা হবে না। আপনি যেমন বলছিলেন, আমরা এই কয়েকদিন আগে একটি সংবাদপত্রের প্রধান ছবি হিসেবে দেখেছিলাম যে এই ফ্লাইওভারের নির্মাণ কাজের সময় রডের উপর দিয়ে 2-3টি রডের উপর দিয়ে একজন শ্রমিক হেঁটে যাচ্ছেন কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। না, আমি গত কয়েকদিন আগে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে যখন এদিকে আসছিলাম ঢাকার দিকে, তখন দেখলাম রেলগাড়ির উপর দিয়ে কয়েকটি বাচ্চা ছেলে চলন্ত ট্রেনের উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। তো এটা তো আপনারা দেখেন, রিপোর্ট করেন, তো এখানে আমি অবাক হয়ে গেলাম যে এত অ্যাক্সিডেন্ট হয়, এত কিছু হয়, এত বলা হয়, তারপরে তারা কিভাবে এটা করতে পারে। এবং একটা রেলগাড়িতে কিন্তু জিআরপি পুলিশ থাকার কথা, এবং তারা টের পেলে গাড়ি থামিয়ে এদেরকে ধরা দরকার এবং এদেরকে বোঝানো দরকার। তো আমরা এটা করতে পারি না কেন? এটা এমন হতে পারে যে আমাদের এতই জনসংখ্যা এবং এত বেশি ঘটনা ঘটছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা অনেক কম থাকার জন্য তারা হয়তো ওটাতে মনোযোগ দিতে পারছেন না। এটা পজিটিভলি যদি দেখি, আর নেগেটিভলি যদি দেখতে চাই তাহলে হয়তো তারা এদিকে তাদের নজর নেই, অন্যদিকে তারা নজর দিচ্ছেন। তো এই সব ক্ষেত্রে ব্যালেন্স আনতে হবে। আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে ইত্তেফাকের, যে শিরোনামটি আমি প্রথমে পড়ছিলাম, মহানগরী জুড়ে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগ, চট্টগ্রামে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতার কথা আমরা এইটা তো রাজধানীর ঘটনাতেও মানে শুনি। আমরা বছরের পর বছর ধরে কিন্তু এটা শুনে আসছি, এবং বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি এটা একটা বড় সমস্যা। তো আমাদের বাজেট যে সময়কাল জুলাই থেকে জুন, তো জুন মাসে যখন বাজেট পেশ করা হয়, জুলাইতে যখন বাজেটটা পাশ হয় এবং পাশ হওয়ার পর বাজেট বই ছাপানো, অর্থচার, এসব করতে করতে কিন্তু ওই বছরের প্রথম 3 মাস আমরা আসলে প্রায় শুকনো মৌসুমের 1-2 মাস লস করে ফেলি। এবং এরপরে যখন টেন্ডার হয়, টেন্ডার পড়ার পরে টেন্ডার ইভ্যালুয়েশন, তারপরে কাজকর্ম দেওয়া এবং তখন কাজ শুরু হয়। তো এই প্রত্যেকটা সংস্থা একই সময় কাজগুলো করতে চায় এবং একই সময় তাদের বাজেটের অর্থ ছাড় করা হয়। এখানে একটা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটা কোঅর্ডিনেশন হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জনগুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন ওয়াসার সুয়ারেজ পাইপলাইন যদি এখনই না বসানো হয় তাহলে হয়তো গুলশানের লোকদের বা ধানমন্ডির লোকদের অথবা মোহাম্মদপুরের লোকদের দারুণ অসুবিধায় পড়তে হবে। অথবা এখনই যদি পানির পাইপটা বসানো না যায়, টেলিফোন লাইনটা ঠিক করা না হয়, এই বিদ্যুৎ লাইনটা ঠিক করা না হয়, তাহলে নানান অসুবিধা হবে। সো এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই এই কাজগুলো করা হয় এবং এর জন্য জনদুর্ভোগও হয়। এগুলোর একটা ভালো কোঅর্ডিনেশন করা দরকার। অনেকদিন ধরেই কোঅর্ডিনেশনের ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে এবং কোঅর্ডিনেশন করার চেষ্টাও চলছে, কিন্তু আমাদের বাজেটের অর্থপ্রাপ্তি, বিদেশি সাহায্য সবকিছু কোঅর্ডিনেট করে ঠিকঠাক মতো কাজটা এগিয়ে নিয়ে যাওয়া একটু মানে বেশ কঠিন। তো সেখানে কাজ করতে হবে। আর চট্টগ্রামে নতুন মেয়র আসছেন, সম্ভবত উনি কাজের অনেক গতি আনতে চান, সেজন্য একসাথে অনেক জায়গায় খোঁড়াখুঁড়ি হচ্ছে। তো যতটা সম্ভব আমরা জনগণের দুর্ভোগ কমিয়ে এই কাজগুলো করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। এবং এগুলো না করলে শহরে নগরে বসবাস করা যাবে না। তো আমাদের এই কাজগুলো করতে হবে এবং আমাদেরকে কোঅর্ডিনেশনের বিষয়টা আরো ভালোভাবে চিন্তা করতে হবে, কত ভালোভাবে করা যায়। এখন তো নির্বাচিত মেয়ররা আছেন এবং তাদের কাছে তাদের যে আইন আছে, আইনে তাদেরকে কোঅর্ডিনেট করার ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং যে সমস্ত সংস্থা উন্নয়নমূলক কাজ করে, যাদের রাস্তা খোঁড়াখুঁড়ির দরকার হয়, তারা কিন্তু সিটি কর্পোরেশনের পারমিশন নিয়ে এটা করেন। সুতরাং ওই পারমিশন দেওয়ার ক্ষেত্রে সময়সীমা এবং কোন রাস্তায় কখন কে কাজ করবেন, অথবা একই রাস্তায় যদি 2-3টা কর্তৃপক্ষকে কাজ করতে হয় তাহলে একই সাথে কাজটা শেষ করে যেন বেরিয়ে যেতে পারেন, এরকম একটা ভালো কোঅর্ডিনেশন গড়ে তুলতে হবে। আপনি সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের কথা বলছেন। আমরা সংবাদে যেমন দেখতে পাচ্ছি, সংবাদটি রয়েছে যে সিলেটের যে নির্বাচিত মেয়র জনাব আরিফ, তার কাজ করতে বাধা নেই বলে আদালতের একটি আদেশের খবর রয়েছে। হ্যাঁ, দুজন নির্বাচিত মেয়র, এর আগে রাজশাহীর মেয়রের ব্যাপারে একই ধরনের একটা আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট, এটাও মহামান্য হাইকোর্টের একটি আদেশ। এই ক্ষেত্রে সিলেটের মেয়রের আমাদের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব হত্যাকাণ্ডের সাথে চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। আইনে যেটা বলা আছে যে চার্জশিট যদি আদালতে অ্যাকসেপ্টেড হয় তখন তাকে সাসপেন্ড করা যাবে। তো এই আইনটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে যে এটা কি কালো আইন কিনা, কারণ একজন নির্বাচিত প্রতিনিধি
তিনি যে কোনো মামলাতে যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যে কোনো মামলায় তাকে চার্জশিট দিয়ে দেওয়া হয় এবং তিনি যতক্ষণ আদালতে, আমরা তো এটা জানি যে আইন বলছে যে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি দোষী না, তাহলে কি আমরা একটা মানে আগেই একটা অবিচার করে ফেললাম কিনা, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। তো এইসব ক্ষেত্রে যেটা আলাপ আলোচনার ভিত্তিতে যে জায়গায় একটা পৌঁছানো সম্ভব সেটা হচ্ছে যে একেবারে মোরাল টার্পিচুড, খোলাখুলি দুর্নীতি অথবা ধর্ষণ, হত্যা, এসব বড় কোনো অপরাধের সাথে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি যুক্ত হয়ে পড়েন তো তাকে অবশ্যই সরকার আইন অনুযায়ী সাসপেনশন করতে পারে। কিন্তু এটা যদি আবার রাজনৈতিক কারণে তাকে হয়রানির জন্য করা হয় তো সেটা কিন্তু উচ্চতর আদালতে টিকবে না। তো রাজশাহী এবং খুলনার যে আদালতের যে ঘোষণা বা আদালত যে নোটিশ দিয়েছে সরকারকে এবং যে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে যা পালন করতে হবে, তাতে বোঝা গেল যে এই দুটা ক্ষেত্রে সরকারের তরফে কিছুটা বাড়াবাড়ি ছিল। তো আমাদের প্রত্যাশা থাকবে যে জনপ্রতিনিধিদের ব্যাপারটা খুব সেন্সিটিভ এবং তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সুতরাং তাদের বিষয়ে যখনই কোনো পদক্ষেপ নেওয়া হবে তখন আইনটা মানে একেবারে মুখস্থ আইনের মতো না করে আইনটাকে ব্যাখ্যা করা এবং সেন্সিটিভিটিটা দেখা দরকার। তো এই ক্ষেত্রে মনে হয় এই দেখার অভাবের কারণেই সরকারকে এই পর্যায়ে আসতে হলো। আমরা আরেকটি বড় শিরোনাম রয়েছে আজকের সংবাদপত্রে। আমরা জানি যে ঢাকায় একটি সম্মেলন ছিল পুলিশ প্রধানদের, সার্ক দেশ সহ আশপাশের কয়েকটি দেশে, 15টি দেশে পুলিশ প্রধান এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন, গবেষকরা ছিলেন। সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ে সেখানে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার একজন গবেষক গুণারত্নে তিনি বলছিলেন যে ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলায় আইএসের সম্পৃক্ততা রয়েছে, আইএসই হামলাটি চালিয়েছিল, তার এমনই বক্তব্য ছিল। আমাদের পুলিশ প্রধান নাকচ করেছেন সেই দাবি, বলেছেন বাংলাদেশে আইএসের অস্তিত্ব যেমন নেই, ওই হামলার পিছু সঙ্গেও আইএসের সরাসরি সম্পৃক্ততা নেই, বড় জোর অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, এমন কথা রয়েছে। সরকারের তরফ থেকে তো সবসময় এটা বলা হচ্ছে যে বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নাই এবং আইএস থেকে প্রভাবিত হয়ে এই ধরনের কাজ করা হচ্ছে এরকমটা তারা মনে করছেন না। তারা মনে করছেন যে জেএমবি যেটা একেবারে ভেঙে গিয়েছিল সেটা নব্য জেএমবি বা বাংলাদেশের কিছু কিছু গোষ্ঠী হোমবর্ন, তারা এই কাজগুলো করছে। গবেষক যেটা বলার চেষ্টা করেছেন, আমি নিউজটা যতটুকু ফলো করতে পেরেছি তাতে উনি এই ঘটনার পরে অনলাইনে আইএস এর সাথে যোগাযোগ এবং আইএস এর যে সাইট আছে সেসব সাইটের ছবিগুলা প্রকাশ, এর কারণে হয়তো উনি ভাবছেন যে আইএস এর সাথে একটা যোগাযোগ আছে। তো এটা একটা আলোচনার বিষয় এবং এটা একটা প্রমাণের বিষয়। একজন গবেষক বললেই সেটা তো সত্য বলে ধরে নিতে হবে এমন কোনো কথা নেই। আমরা আমাদের যে পুলিশের যিনি প্রধান আছেন বা আমাদের হোম মিনিস্টার বা সরকার যেটা বলছেন আপাতত আমাদেরকে সেখানেই আমাদের আস্থাটা রাখতে হবে। তবে এখানে আমার পরিষ্কার একটা কথা এই যে এরা সন্ত্রাসী, জঙ্গি এবং এরা ধর্মের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তো এদের নাম যাই হোক, এদের নাম আইএস হতে পারে, এদের নাম জেএমবি হতে পারে, এদের নাম আল কায়দা হতে পারে, এদেরকে যে নামেই আপনি বলুন না কেন এদের কাজের ধরন কিন্তু একই। এদের মূল টার্গেট হচ্ছে দেশের স্থিতিশীলতা নষ্ট করা, দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটাকে বিনষ্ট করা এবং শান্তি বিনষ্ট করা। তো সুতরাং তারা যে কাজগুলো করে তাদের কাজের ধরনটা একই, সুতরাং তাদেরকে জঙ্গি হিসেবেই ট্রিট করতে হবে। যে নামই ডাকি না কেন তাতে কিছু যায় আসে না, তাদের ট্রিটমেন্ট হতে হবে যে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী এবং তারা ধর্মের নামে এসব করতে চাচ্ছে, আমরা এদেরকে এটা করতে দিতে পারি না। বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের রাষ্ট্র যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি এবং যে রাষ্ট্রের 4টা মূলনীতি আছে যার মধ্যে সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্ম নিরপেক্ষতা, তো সেটার জন্য আমরা এদের এই তৎপরতা অপতৎপরতা চালাতে দিতে পারি না। এখানে তাদের যে নামেই ডাকুন না কেন এদের বিরুদ্ধে অ্যাকশন হবে একই। একটি সংবাদ শিরোনাম রয়েছে, আদালতের সংবাদ শিরোনাম, সেটি হচ্ছে যে ডান্ডা বেরিয়ে পড়িয়ে এজলাসে তোলা যাবে না আসামিদের, আদালতের এই নির্দিষ্ট সংবাদ রয়েছে। এটা তো ডান্ডা বেরিয়ে একদম খুবই প্রাগ ঐতিহাসিক আমলের মানে ইংরেজ আমলের একটা ব্যবস্থা এবং আসলে এটা একটা কালা কানুনের মতো। আদালতের নির্দেশ প্রতিপালন করা দরকার। ডান্ডা বেরি সাধারণত খুব মানে এমন আসামিদের দেওয়া হয় যারা খুবই নৃশংস, দুর্ধর্ষ অথবা যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার ঝুঁকি নিতে পারেন, যেখানে পুলিশ তাকে ধরে রাখতে পারবে না, এরকম বিশেষ ক্ষেত্রে করা হয়। তবে এটার মিসইউজও অনেক আছে।
যেমন একদম সাধারণ মানুষকেও একটা হাত করা পড়িয়ে দেওয়া হলো বা ডান্ডা বেরিয়ে পড়িয়ে দিল, সাধারণ কয়েদি তো, বা যাদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ আছে। তো এইসব ক্ষেত্রে এটা মিসইউজ হতে 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 এক পর্যায়ে আদালতের কাছে এটা মনে হয়েছে যে এটা বোধহয় খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেই জন্য তারা এই আদেশটি দিয়েছেন। তাহলে আমাদেরকে যখন হাই সিকিউরিটি প্রিজনার্স আমরা যাদেরকে বলি, এই যে মাঝে একবার তো হামলা হলো, এই জঙ্গিদের ছড়িয়ে নেওয়ার জন্য হামলা হলো এবং তারা কিন্তু বের হয়ে যেতে পেরেছেন। তো তাদের ক্ষেত্রে কিভাবে তাদেরকে আদালতে আনা নেওয়া করা হবে, কিভাবে এটা নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করা হবে সেদিকে নজর দিতে হবে। তো ডান্ডাবেরির বদলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে যেটা একটু মানবিক এবং সভ্য, একই সঙ্গে নিরাপদ। এবং নিরাপত্তা তো ফার্স্ট, ওই সেফটি ফার্স্টের মতো। কারণ তাদেরকে তো এমন ভাবে আনা নেওয়া করা যাবে না যে তারা যে কোনো মুহূর্তে হারিয়ে যান জনগণের মাঝে, অথবা যে কেউ হামলা করে তাদেরকে চিনিয়ে নিয়ে যেতে পারেন। তো এখানে একটা ব্যালেন্স করতে হবে মনে হয়। নির্বাচন, আসন্ন নির্বাচন আমরা জানি বছর দুয়েক সময় রয়েছে যদিও, কিন্তু নানান রকম সংবাদ নির্বাচনকে ঘিরে থাকছেই, বিশেষ করে নতুন নির্বাচন কমিশন গঠনের পর থেকে। এখানে রয়েছে যে বিএনপি কুমিল্লা নির্বাচনের ব্যাপারে সেনা মোতায়েনের যে দাবি করেছিল সেখান থেকে তাদের অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছে এরকম বলা হচ্ছে। আওয়ামী লীগ বলছে যে জনগণের উপরই তাদের ভরসা রয়েছে কুমিল্লা নির্বাচনকে ঘিরে, এরকম শিরোনাম যেমন রয়েছে, তেমনি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলছেন আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই তারা কাজ করছেন। আবার আরেকটি সংবাদ শিরোনাম আমার সামনে রয়েছে, নিবন্ধন বাতিলের ঝুঁকি বিএনপি সহ 21 দলের, মানে এটিও নির্বাচনকে সামনে রেখেই মূলত যদি অংশগ্রহণ না করেন। আমরা বোধহয় এর আগে একদিন আলোচনা করেছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছিলেন নির্বাচনের বিষয়টা বেশ কয়েকদিন আগে, এবং তখন থেকে একটা নির্বাচনী হাওয়া, আওয়ামী লীগ তো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, এটা প্রতীয়মান। কারণ তাদের যারা নেতা আছেন, তাদের মন্ত্রীরা, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও নির্বাচনের ব্যাপারে কথা বলছেন এবং নৌকা মার্কায় ভোট চাচ্ছেন ইতিমধ্যে। বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, করবে না এরকম একটা মনোভাবও আছে, নানাবিধ শর্ত আছে। কুমিল্লার নির্বাচনে বিএনপি যদি সেনা মোতায়েনের থেকে সরে আসে, আমি ঠিক এটাকে সরে আসা দেখবো না। আইনটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, সেই বাহিনীর সংজ্ঞায় বাংলাদেশ সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নাই। সুতরাং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চাওয়াটাই হচ্ছে বেআইনি। তো এটা না চাওয়াটা তো আইনানুগ কাজ হয়েছে। সুতরাং এই জন্য বিএনপিকে ধন্যবাদ যে তারা বুঝতে পেরেছেন যে আইনের বাইরে যে কোনো কিছু দাবি করাটা সঠিক হবে না। কুমিল্লার নির্বাচন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন কমিশনের জন্য একটা টেস্ট, নতুন নির্বাচন কমিশন। সুতরাং কুমিল্লার নির্বাচন তারা কিভাবে পরিচালনা করেন এবং কুমিল্লার নির্বাচন কতটা সুষ্ঠু, উৎসব মুখর এবং দলনিরপেক্ষ হয়, এটার উপরে সামনের নির্বাচনে অনেক কিছু নির্ভর করবে। প্রধান নির্বাচন কমিশনার আজকে বোধহয় চট্টগ্রামে এই কথাটা বলেছেন যে তিনি সব দলকে এনে নির্বাচন করতে চান, সে একটা প্রচেষ্টা। উনি অবশ্য আইডি কার্ড, স্মার্ট কার্ড বিতরণের সময় এই কথাটা বলেছেন, কিন্তু বাস্তবে তো আমরা এখনো দেখিনি যে উনি সব দলের সাথে কথা বলা শুরু করেছেন। তো সম্ভবত উনি এটা করবেন। আমরা কয়েকদিন আগে একটি দেখেছিলাম শিরোনাম যে সংলাপ উদ্যোগের চিন্তা রয়েছে তাদের। তো সুতরাং সংলাপ শুরু হলে সব দলের সাথে যখন কথাবার্তা বলা হবে এবং সব দলকে যদি নিয়ে আসতে পারেন নির্বাচনে, নিয়ে আসাটাই খুব দরকার। কেন সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে নির্বাচন যত ভালোই হোক এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো কিন্তু আমরা সব দলের অংশগ্রহণ, মানে যে পক্ষকে কেন্দ্র করে বেশি আলোচনাটি উঠে আসে, সেদিক থেকে কিন্তু এই নির্বাচন কমিশনকে ঘিরেই, লক্ষ্য করেই অংশগ্রহণ না করার বিষয়টি আসে যে সুষ্ঠু হবে না এমন অভিযোগ এনে, এমন আশঙ্কা। এটা তো আপনার যে কোনো নির্বাচন কমিশন সম্পর্কে যে কোনো দলই বলতে পারে যে উনি থাকলে এটা সুষ্ঠু হবে না, বাট এটা তো একটা সিস্টেম। এই সিস্টেমটাকে আমাদের সুষ্ঠু করা দরকার। কোনো ব্যক্তি কিন্তু জিনিসটাকে করে না, সম্পূর্ণভাবে সিস্টেমের বাইরে নিয়ে যেতে পারে না। সুতরাং যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, এখানে নির্বাচন কমিশন, এখানে যিনি সরকার থাকবেন, গভর্নমেন্ট অফ দ্য ডে নির্বাচনের সময়, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রত্যেকে যদি নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করে, তাহলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেওয়া সম্ভব। এখানে সবারই একটা ভূমিকা আছে। আপনি প্রশাসনের উচ্চ পর্যায়ে ছিলেন, আপনি জানেন যে এই যে ব্যবস্থাটির কথা বললেন, যে ব্যবস্থাটি কিভাবে কাজ করে ইত্যাদি,
তো অনেকে যেটি বলে থাকেন যে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, যতই নিরপেক্ষ হোক না কেন, এই ব্যবস্থাটি যদি ঠিকভাবে কাজ না করে বা সরকার যদি না চায়, তাহলে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আসলে সম্ভব না। আপনি কি বলবেন? সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, এটা এই যে একটা কথা, এটা তো অনেকাংশে সত্যি। সরকারের একটা বড় রোল আছে, কিন্তু আমি সবার উপরে জনগণের ভূমিকাটাকে দেখি। আমরা যদি 70-এর নির্বাচনের কথা চিন্তা করি, তখন তো সরকার নিশ্চয়ই স্বাধীনতার পক্ষে ছিল না, বাংলাদেশের পক্ষে ছিল না, 6 দফার পক্ষে ছিল না। তখন আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে এবং সামরিক সরকারের সময়। সুতরাং ফাইনালি চূড়ান্ত বিচারে জনগণই হচ্ছে সব ক্ষমতার মালিক এবং জনগণই ডিসাইড করবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু প্রভাব বিস্তার করা সম্ভব। তা আমরা যেটা গণতন্ত্রের স্বার্থে যেটা প্রত্যাশা হবে সবার, সেটা হলো যাতে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা পরিচালনা করতে সহায়তা করেন নির্বাচন কমিশনকে। কেউ যেন এখানে কোনো বাধা সৃষ্টি না করেন, কেউ যেন প্রভাব বিস্তারের চেষ্টা না করেন, কেউ যেন ভোট কেন্দ্র দখল না করার চেষ্টা করেন। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্র, আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।